প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের একই হাল, এই প্রসঙ্গটা নিয়েই কথা বলতে চাই। গত বছরের অগাস্ট মাসে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে। এই ক্ষমতার পালাবদলের পর থেকে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনটা ভয়ঙ্কর দিকে চলে গেছে। সম্পর্কটা এই মুহূর্তে, বা আমরা বলে আসছি এগুলো কথা, যে স্বাধীন বাংলাদেশে এত খারাপ সম্পর্ক আর কখনো হয়নি। এই খারাপ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটি প্রভাব পড়ছে সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আজকে একটি পরিসংখ্যান দেখছি আর ভাবছি যে ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের একই হাল। খবরে যেটি বলা হচ্ছে যে ভারতীয় নিষেধাজ্ঞা, দেশের অভ্যন্তরে পণ্য বয়কট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে ভারত থেকে আমদানি কমেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশে 13,59,00,000 ভারতীয় পণ্য এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল 89,91,00,000 পণ্য, অর্থাৎ 2024-এর মার্চ মাসে এসেছিল এই পরিমাণ, আর এবছর মার্চ মাসে এসেছে এই পরিমাণ। অর্থ বছরের ব্যবধানে ভারত থেকে আমদানি কমেছে 84.88%। এক প্রকার বন্ধের মতোই অবস্থা। আবার অবাক লাগছে যে বাংলাদেশ চলছে কিভাবে। বিশেষ করে বাংলাদেশ বিভিন্ন পণ্য যেমন আমদানি করে, খাদ্যপণ্য, এই পেঁয়াজ আমদানি করে, আলু আমদানি করে, এই কাঁচামরিচ আমদানি করে, গাড়ির বডি আমদানি করে, গাড়ি আমদানি করে, রেল ইঞ্জিন আমদানি করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমদানি করে হচ্ছে আমাদের শিল্পের কাঁচামাল। আমাদের যে বস্ত্র শিল্প, আমাদের বস্ত্র কলগুলো যেটি দিয়ে চলে, সেটির মোট চাহিদার প্রায় 80%-এর উপরে ভারত থেকে আমদানি করা হয় তুলা। যে তুলা দিয়ে আমাদের এখানে বস্ত্র কল, সুতা, কটন মিলগুলো চলে। এই কটন মিলগুলো, এই কটন দিয়ে বস্ত্র তৈরি হয়, সেই বস্ত্র দিয়ে গার্মেন্টস পণ্য তৈরি হয়। এই গার্মেন্টস পণ্য তৈরি হয়ে এটি চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো কি আসলে চালু আছে। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে। কারণ হচ্ছে যে আমি এখনই এর প্রভাব বুঝতে পারবো না। আমি বারবারই বলি, এর প্রভাব বুঝতে গেলে 1 বছর, কমপক্ষে 1-1.5 বছর সময় লাগে। নেতিবাচক প্রভাবটা কি পরিমাণ ভয়ানক প্রভাব হতে পারে সেটি বুঝতে সময় লাগে। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমাদের কি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান ম্যাক্সিমাম কি বন্ধ হয়ে গেছে। আসলে মাঝে মাঝে শঙ্কা জাগে, সন্দেহ জাগে, সংশয় জাগে যে ভারত থেকে আমরা বছরে প্রায় অ্যাভারেজে 10 থেকে 14 বিলিয়ন ডলার পণ্য আমদানি করি। সেখানে আমি একদম ন্যূনতম যদি ধরি গত কয়েক বছরের হিসেবে প্রতি প্রান্তিকে 2.5 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি, মানে বছরে ধরুন 10 বিলিয়ন ডলার। এবছর যে অবস্থাটি দাঁড়িয়েছে সেটি 5 বিলিয়ন ডলার হবে কিনা, 5-6 বিলিয়ন ডলার হবে কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় আছে। এবং ভারতে আমরা আমাদের বাজার, আমাদের অর্থনীতির সাইজ অনুযায়ী আমরা কিন্তু একটা উল্লেখযোগ্য সাইজের পণ্য ভারতের বাজারে রপ্তানি করতাম। গত কয়েক বছরে 2 বিলিয়ন ডলার ক্রস করেছিল। আপনি চিন্তা করুন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা 8 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি, সেই জায়গায় ভারতের বাজারে 2 বিলিয়ন ডলার ক্রস করেছিল। কম না কিন্তু। মার্কিন বাজার, মার্কিন গন্তব্য সবারই শীর্ষে। ভারতেরও সর্বোচ্চ গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সর্বোচ্চ গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গায় 8 বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করি এবং সেখানে ভারতে 2 বিলিয়ন ডলার। এটি কিন্তু বিরাট হিস্সা। আমাদের ধরুন গত বছরে পণ্য এবং সেবা মিলিয়ে 51 বিলিয়ন ডলারের মতো আমরা পণ্য রপ্তানি করেছি গত অর্থ বছরে। চলতি অর্থ বছরে 57 বিলিয়ন ডলারের মতো লক্ষ্যমাত্রা
সেই জায়গায় ভারতে আমরা $2 বিলিয়ন রপ্তানি করি, এটি বিরাট একটি হিস্সা। আমি সেই জায়গায় আমার সংখ্যাটা যে আমাদের বস্ত্র কলগুলো কি আসলে টিকে আছে, খাদ্যপণ্য আমরা দেখতে পাচ্ছি, পেঁয়াজ আমদানি হয় বা আলু আমদানি হয়, চাল আসছে আমরা দেখছি, কিন্তু তুলা আসে কখন কখন আমাদের বস্ত্র কলগুলোতে ঢোকে, কটন মিলগুলোতে ঢোকে, আমরা কিন্তু দেখতে পাই না, বুঝতেও পাই না। তো যার কারণে আজকে শঙ্কা যে এই কারখানাগুলো আসলে কি চালু আছে কিনা। এবং দেখুন, আমাদের দেশের অনেক জ্ঞানপাপী বলে থাকেন যে ভারত থেকে যদি আমরা পণ্য আমদানি না করি বিপদে পড়বে ভারত। কেন ভাই ভারত বিপদে পড়বে? ভারতের চলতি বছরে $800 বিলিয়ন পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা, প্রায় 800-র কাছাকাছি তারা গত অর্থ বছরে পণ্য রপ্তানি করেছে। এই $800 বিলিয়ন পণ্য যে রপ্তানি করতে পারে, সে বাংলাদেশে যদি $10 বিলিয়ন রপ্তানি না করে একটা বিকল্প উৎস খুঁজে নেয়, তার জন্য কি কঠিন হবে? বাংলাদেশের জ্ঞানপাপীরা বলেন যে ভারত থেকে আমরা পণ্য আমদানি করব না, ভারত বয়কট, আমরা বিকল্প উৎস খুঁজব। এতে করে কে ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। বাংলাদেশে আজকে যে পণ্যটা ভারত থেকে 100 টাকায় আমদানি করছেন, সেটি 130 টাকায় আমদানি করতে হবে। সময় লাগবে, দীর্ঘ সময়। ভারত থেকে আপনি অর্ডার করার সাথে সাথে 7 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে, 3 থেকে 7 দিনের মধ্যে আপনি পণ্য পেয়ে যান। কিন্তু আপনি দূরদেশ থেকে আমদানি করলে সেটি পাবেন না, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আর ভারতের রপ্তানি গন্তব্য বাংলাদেশ শীর্ষ পর্যায়ের নয়, বাংলাদেশ অনেক নিচের দিকে। সেই জায়গায় ভারতের মাথা ব্যথার কারণ নেই। বিপদটা আমাদের খরচ, আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, আমাদের খরচ বাড়লে আমাদের রিজার্ভে টান পড়বে। আমাদের রিজার্ভ যদিও সরকার অনেক বেশি দেখায়, সরকার IMF এর হিসেবের চেয়ে $10 বিলিয়ন বেশি দেখায়। IMF এর হিসেবে এই মুহূর্তে $16 বিলিয়ন কাছাকাছি আমাদের নেট রিজার্ভ, সরকার দেখাচ্ছে $27 বিলিয়ন। শুভঙ্করের ফাঁকি। তো সেই জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের যে রপ্তানি গন্তব্য, সেই রপ্তানি গন্তব্যটা বন্ধ হয়ে যাচ্ছে। $2 বিলিয়ন আমরা রপ্তানি করতে পারবো না ভারতে। এবছরে $1 বিলিয়ন হবে না, $500 বিলিয়ন রপ্তানি ভারতে হবে না, এবং ভারত থেকে আমদানি হবে না $5-6 বিলিয়ন হবে না, টোটাল যদি হিসেব করা যায়। তো সেই জায়গায় কি অবস্থা হচ্ছে একবার চিন্তা করুন, যে ভারতের সাথে আমাদের নানান সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, বাণিজ্যিক সম্পর্কটাও একদম শেষ পর্যায়ে। এতে করে ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বুঝতে পারছি না সত্যিকার অর্থে বাংলাদেশের ভাগ্যে যে কি আছে এই মুহূর্তে ভাবাও কঠিন। অন্য জায়গা থেকে আমরা আমদানি করব, আমদানি গন্তব্য, কোনো সাউন্ড নেই। আমদানি আসলে হচ্ছে এমন সাউন্ড কিন্তু নেই। আবার রপ্তানি প্রতিবন্ধকতা সারা পৃথিবীতে আমাদের শুরু হয়ে গেছে। এই রপ্তানি প্রতিবন্ধকতা শুরু হবার কারণে, রপ্তানি আগামী দিনে কম হবার কারণেই ভারত থেকে আসলে তুলা আমদানি হচ্ছে না, আশানুরূপ হচ্ছে না, প্রয়োজন পড়ছে না। আমার শিল্প প্রতিষ্ঠানই যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমদানির প্রয়োজন হবে কেন? অবস্থাটা তেমনটাই। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই রপ্তানির প্রতিবন্ধকতা শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক, সেই শুল্ক 10% বেসটা কিন্তু এখনো পর্যন্ত আছে। বাংলাদেশ এমনি 15-16% শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য মার্কিন ব্যবসায়ীদের সেখানে আমদানি করতে হয়। এর সঙ্গে 10% আরও যুক্ত হয়েছে, ধরেন 26-27% শুল্ক দিয়ে। যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসায়ী আমাদের এখান থেকে রপ্তানি কিন্তু স্থগিত করেছে, ক্যান্সেল করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের রপ্তানি গন্তব্য সংকুচিত হয়ে আসছে। বাংলাদেশের অর্থনীতির কোনো জায়গায় কোনো সুবাতাস নেই। কাজেই বাংলাদেশের অর্থনীতি সামনে যে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আমাদের রপ্তানি যদি কমে যায়, আমাদের শিল্পের কাঁচামাল আমদানি যদি কমে যায়, কাঁচামাল আমদানি কমে যাওয়া মানে বুঝতেই পারছেন
শিল্প প্রতিষ্ঠান সংকটে, এবং শিল্প প্রতিষ্ঠান সংকটের কারণে রপ্তানি আয় কমে যাবে, বাংলাদেশ চলবে কিভাবে, নানা সংশয় রয়েছে সামনের দিনগুলোতে। আমি জানি না যে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্য ধস নামাটা দুদেশের জন্যই কোনোভাবেই মঙ্গলজনক নয়। ভারত তাদের একটা মার্কেট হারাবে, ঠিক আছে, একটা হিস্সা হারাবে, কিন্তু ক্ষতির বিচারে কে ক্ষতিগ্রস্ত বেশি হবে? কারণ কারো যদি বিকল্প উৎস খোঁজার নানা রকম উৎস থাকে, তার জন্য কিন্তু এটা খুব বেশি ম্যাটার করে না। কিন্তু আমি যদি বিকল্প উৎস খুঁজতে যাই, সেক্ষেত্রে আমার প্রতিবন্ধকতাটাই কিন্তু বেশি। ওই যে বললাম যে আমি বিকল্প উৎস খুঁজে আমি আমদানি করব, আমার 20 টাকা 30 টাকা খরচ বেড়ে যাবে, কিংবা আমি রপ্তানি গন্তব্য বিকল্প খুঁজে আমার বাড়তি জটিলতা বেড়ে যাবে। সেই জায়গা থেকে এটি কিন্তু একটা বাড়তি বিপদের কারণ বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ ভারত ব্যবসা বাণিজ্যে এই ধস নামাটা বাংলাদেশের জন্যই ক্ষতির কারণটা সবচেয়ে বেশি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।